ফিরে চলো আপন ঘরে, চাওয়া পাওয়ার হিসাব মিছে আনন্দ আর আনন্দ রে। ফিরে চলো আপন ঘরে, চাওয়া পাওয়ার হিসাব মিছে আনন্দ আর আনন্দ রে। আকাশে পাখি কহিছে ডাকি, মরণ নাহি মরণ নাহি। আকাশ পাখি কহিছে ডাকি, মরণ নাহি মরণ নাহি। মরণ নীল সাগরতে জীবন বহে সুধার স্রোতে। জীবনে মরণ মরণ জীবন, ভয়ে কিবা দুঃখ রে। ফিরে চলো। আমি যে বই পড়েছি ডিক্টামেন্টে মানস পরিক্রমা, আরম্ভে আপনি বলেছিলেন যে আপনি এক লোকে কোথাও ছিলেন, এক লোকে কোথাও কোনো স্থানে আপনি ছিলেন, সেখানে আপনার মাস্টার যে প্রভু আছেন তিনি আপনাকে বললেন কি আসার জন্য পৃথিবীতে। সেরকম অনুভব হয়, আমাদের প্রত্যেকেরই অনুভব সেরকম হতে পারে। কারণ কথা হচ্ছে যে আমাদের এই আত্মা বলে যে কথাটা আছে, আত্মা হচ্ছে নিরপেক্ষ, তার সুখ দুঃখ ব্যথা বেদনার অতীতে থাকে। বাংলা একটা সুন্দর কবিতা আছে, যেহেতু ক্ষয়িষ্ণু খর বস্তু হতে শ্রেষ্ঠ যে আমি, অবিনাশী অক্ষর সত্তা হইতেও হই যে উত্তম। সেই মতো বেদ পুরাণ মূর্ত বিগ্রহ মোরে জানি, ভজে সদা জপে নিত্য কহে মোরে পুরুষোত্তম। কথাটা বুঝলি না? এই পুরুষোত্তমের অবস্থিতি হচ্ছে সেখানে সুখ দুঃখ ব্যথা বেদনা পৌঁছতে পারে না। কিন্তু পুরুষোত্তম যখন নরলীলা বা বাস্তব লীলা বিধুর হয়ে ওঠেন, তখন সাধারণ অস্তিত্বের মতন তার সুখ দুঃখ ব্যথা বেদনা থেকেই যায় এবং তিনি কষ্টও পান। তিনি চান আমাদের সকলকে সেই অনুভূতিতে সমাসীন করার জন্য। আমরা তো হতে পারি না, তার ব্যথা বেদনা তিনি নিয়েই যান। তাই ঘটনাটা হচ্ছে যে প্রাচুর্যের সামগ্রিকত্ব, তার সংস্পর্শে যারা থাকে, যেমনি তার ছেলে তার নাতি, তাদের অনেক প্রাচুর্য থাকে তাকে কেন্দ্র করে। যা কিছু তাকে কেন্দ্র করেই হয়। তুমি যে আমার ছেলের কাছে আসো, আমার বাবাকে কেন্দ্র করেই আসো এবং তোমার ধারণা অনুযায়ী তার কাছে সেই জন্য যাও। আবার আমার কাছেও, তার কাছে কোটি কোটি লোক যেত, আমার কাছে লক্ষ লক্ষ লোক থাকে। তারাও সেরকম ভাবে কেন্দ্র করে ভাবে যে ঠাকুরের অনুভব আমার কি দাদার কাছে গেলে আরো ভাষ্য হবে। হয়, নিশ্চয়ই ভাষ্য হয়, কারণ ব্যক্তিগতভাবে আমার অনুভব যা, তোমার তো সেরকম নেই। তা সেই অনুযায়ী আমাকে তদ অনুভব ভাবে যদি তুমি উদ্দীপ্ত করতে পারো, তাহলে সেই জিনিস শোনা যায়। এটা বানিয়ে বলা যায় না, এটা বানানোর কোনো বিষয় না, অনুভবের বিষয়। অনুভব তদ অনুভব হলে সেই অনুযায়ী কথা তখন বেরোয়। এটা কলের গান তো না যে দম দিয়ে ছেড়ে দিলে আবার কথা হতে লাগলো, সেটা সম্ভব না। তা ঘটনাটা হচ্ছে যে এই কথা আমার মস্তিষ্ক কোষে, তোমার মস্তিষ্ক কোষে রিসিভড হয়। এই কথাটা তোমার মস্তিষ্ক কোষের অডিটারি সেন্টার রিসিভ করে, অডিও সাইকিক এরিয়া। তুমি যখন আবার পাটনায় যাও বা অন্য জায়গায় যাও, এই কথাটা তখন তোমার মনে করায়। আর এই 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 ট্যাবুলেশন ইন ইউর অডিটো সেন্সারি এরিয়া, তোমার সেন্সারি ফ্যাকাল্টি যে আছে ব্রেন, সেইখানে অ্যানালিসিস হতে থাকে।
আর তদ অনুভবে তোমার অনুভূতি হয়। অনু মানে পশ্চাতে, ভূতি মানে হওয়া। তখন তোমার মনে হয় যে তোমার অস্তিত্ব তাকে কেন্দ্র করে তুমি এসছো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, তোমার কিছু করণীয় আছে, তাকে উদ্দীপ্ত করাই তোমার প্রধান কর্তব্য। তা যে যেরকম ভাবে সম্ভব সে সেরকম ভাবে করে, সেরকম ভাবে সে চলে, সেরকম তুমি চলছো। যে তুমি আমার ছেলের কাছে এসে তাকে আরো ভাস্বর করার চেষ্টায় বা তাকে ভাস্বর করার আশায় তুমি ঘোরো। আমার কাছে তার কথা শুনতে এসছো, তিনি আরো স্বচ্ছতর হয়ে উঠবেন তোমার কাছে, তোমার বোধোদ্দীপনায়। কথাটা বুঝলে না? সেই জন্যই তুমি আসো, তাছাড়া তো আর কোনো কারণ নেই, এবং সর্বক্ষেত্রেই সেটা প্রযোজ্য। তো আমি আমার ওই ডিক্টামেন্টটাই বলো, আর ডিক্টামেন্টটাই একই ব্যাপার, মনের কথা, ওই বইটা যেরকম আছে, ওটা তো বাংলা, ইংরেজিটা নেই না। ইংরেজি একটা মিটু ট্রান্সলেশন করেছিল ওর জন্য, ইউরোপের জন্য। তো যাই হোক, সেটা তো নেই। তো সেই অনুযায়ী তুমি ওই বইয়ের মাধ্যমে, কথার মাধ্যমে তাকেই ভাস্বর করতে চাও। এটি তো বাসনা, আর তো কিছু না। ঘটনা এরকম না, সর্বক্ষেত্রে। দাদা, আমি শুনেছি, আমি ডাইরেক্টলি তো এটা শুনেছি যে আপনি একজন সপ্তর্ষি, সপ্তর্ষি মধ্যে আপনি আছেন। আর আমি এটাও শুনেছি যে আপনি আগেকার হুজুরজি মহারাজ যিনি ছিলেন, আপনিই ছিলেন, আপনি আগে আমি জানি না, শুনেছি আমি, সেই জন্যে। তারপরও আপনার যে নাম আছে সেটাও নাম ঠাকুরই দিয়েছে। আমাকে একটা বিশেষত্ব আছে, জাগতিক দৃষ্টি যত পৃথিবীতে যত অস্তিত্ব আছে সবই তো তার অফসুট, কিন্তু মোটামুটি ভাবে পার্থিব নিয়ম অনুযায়ী তার 3 ছেলে, বড় ছেলে আর মেজ ছেলে যারা আছে তাদের জননী মনমোহিনী দীক্ষা দিয়েছিলেন। আর শুধু দীক্ষাই দিয়েছিলেন, আমার জানা নেই আলাদা করে স্বস্তিনী বা ভজন দীক্ষা দিয়েছিলেন কিনা। কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদম স্বতন্ত্র। সেটা হচ্ছে যে আমি দীক্ষা বাবার কাছ থেকে পেয়েছি, স্বস্তিনী বাবার কাছ থেকে পেয়েছি, ভজন দীক্ষাও বাবার কাছ থেকে পেয়েছি। তদ অনুরূপভাবে আমি করি আর কি। আর বাবা সেরকম মনে করতেন। বাবা লিখেও রেখেছিলেন আমার সম্বন্ধে, অনেক কথা তার লেখা আছে, তুমি দেখেছো হয়তো। হ্যাঁ, পড়েছি। তো আমি আমার একটু সহজ উৎসুকতা, আমরা তো সাধারণ মানুষ, যে আপনার যে বোধ হয় যখন কি সেই রূপে আপনার অবস্থিতি ছিল, তো আমাদের একটু জিজ্ঞাসা কি মতো কি আছে। এটা তোমার কল্পনা করা সম্ভব না, সেটা কল্পনা করা সম্ভব না। জানি তোমার যে রিসিভার্স অফ ইউর বডি আছে, সেই বডি ছাড়া আরো তর অনুভবের প্রক্ষেপণা ওঠা। সেই জন্য সামগ্রিক যদি এককেন্দ্রিকরণ হয় তখন হয়তো সেটা অনুভব করতে পারবে, কিন্তু বলতে পারবে না। ইহবাহ্য আগে কহ, আর বলে না, আগে কহ করা যাবে না। তোমার অনুভবে আসতে পারে, কিন্তু সেটা বললে কেউ বুঝবেও না, আর তুমি বলতেও পারবে না। একই আনন্দ পুলক বেদনা হৃদয়ে নাথ ও হৃদয়ে জুড়ে, যখন তোমার সেরকম হবে তখন আনন্দটা কেমন তুমি কিছুতেই বলতে পারবে না, অসম্ভব। ঘটনাটা সেরকম আছে। তারপর আমি যখন ওই বাবা একদিন একা বসে আছেন, বাবা তো একা খুব কমই থাকতেন, মাঝে মাঝে ওরকম হতো যে কেউ নেই। ঠিক সন্ধ্যের সময় বিছানায় বসে আছেন, হঠাৎ বাবা আমাকে বললেন যে দেখ, আমি যখন তোর ছেলে হয়ে আসবো তখন বাবা আমাকে সবসময় ঘিরে থাকতেন, লোক দিয়ে সবসময় ঘিরে থাকতেন। আমার একটু অসুখ করলেই 5 বার বড়দাকেই পাঠাতেন খবর নিতে,
আর অন্য লোক তো মানে তখনকার দিনে যেরকম সব ডাক্তার ছিল তারা সবসময় পর্যন্ত এরকম করতো আর কি। তো বাবা বললেন যে আমি যখন তোর ছেলে হয়ে আসবো তখন আমি যা যা বলছি যা যা করছি তার উল্টো যদি বলি আর করি তুই আমাকে মারবি না তো? আমি অবাক হয়ে তাকে খেয়ে বললাম না মারবো না। আমি কোনোদিন বাপনকে মারিনি, কোনোদিন না। কিছু মার খেয়েছে আমার কাছে, কিন্তু বাপন কোনোদিন মার খায়নি, কোনোদিন না। এবার বাপনের মা বাপনকে মারতে পারে কিন্তু আমি মারিনি কোনোদিন। আর বাপন অনেক সময় আমার সাথে অনেক ব্যবহার করে, আমার মনে ভীষণ কষ্ট হয়, তা সত্ত্বেও আমি কিছু বলি না। এরকম আর কি ব্যাপার। আমি মনে করি আমার বাবাই এসছে আমার ছেলে হয়ে, কারণ সে যে বলেছিল সে তো মিথ্যা বলে না। বাবার জন্মের পর আপনি অনেক আগে পাটনা এক চার সঙ্গে একটু বলেছিলেন, বাবা যখন বাপন বাবার জন্ম হওয়ার পরে তার সঙ্গে যে আপনার জাগতিক ভাবে বলছি না, তো যে আপনার অনুভব করলেন, যে দেখলেন বাবার নিজের বাবাকে, ওর সম্বন্ধে কিছু যদি আপনি। সেরকম আমার আলাদা অনুভব করার আগ্রহ ছিল না, আর দেখবার কোনো প্রশ্নই ছিল না। এই জন্যে আমি তোমার বাবার কাছ থেকেই শুনেছি। আর আমার বাবাই আমার ঈশ্বর, বাবাই আমার ভগবান, এই মূর্তি। সেই জন্য এর তলায় বাপনের ফটোটা আছে। কথা হচ্ছে যে নররূপে তিনি লীলামগ্ন আছেন, তিনি কি লীলা কার সাথে করছেন সে তিনি বুঝবেন, আমার তো মারবার করার কারণ নেই। আর আমার সেরকম দেখবার আগ্রহ নেই, কারণ তার বলা আছে, যে তার তো বলা আছে, সেই বিশ্বাস সেই সে স্থন্ডিত আমার এতটুকু আলগা হয়ে যায়নি। আমি আজকে প্রায় বিদায় বেলার লগ্নতে উপনীত হয়েছি। উনি যেমন বলেছিলেন যে আমাকে 500 বেডের একটা চ্যারিটেবল হসপিটাল করার জন্য, তার জন্য আমি সচেষ্ট আছি। আপনার যে ডিসক্রিপশন আছে ওখান থেকে যখন আপনি আসতে স্টার্ট করলেন, আপনি সব ডিসক্রিপশন দিয়েছেন, ব্রহ্মাণ্ডে গ্যালাক্সির মধ্যে গ্যালাক্সি পার করে, তারপর সূর্যে এলেন, তারপর পৃথিবীতে এলেন, তারপর বাবার বডিতে এলেন, মনের কথার মধ্যে আছে, হ্যাঁ সব আছে। তারপর বাবার বডিতে, মায়ের বডিতে গেলেন, অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আশ্রিত হলাম। প্রথম আমার ঘর মার ইউট্রাসটাই আমাদের প্রথম ঘর এই পৃথিবীতে। তোমারও তাই, আমারও তাই। কিন্তু আপনার তো স্মৃতি, নিরন্তর স্মৃতিবাহী চেতনা আছে। সব এই পৃথিবীতে তো আর কোনো মানুষ এরকমের ডিসক্রিপশন দেয়নি, আমি জানি না, সেটা অদ্ভুত। তো সেটা তো আমি ভেবে বলিনি। আমার বাবার নিজের হাতের লেখা, তুমি বাংলা তো পড়তেই পারো, বাবার নিজের ওখানে আছে নাকি দেখি, দেখি। এটার মধ্যে নেই। তুমি মনের কথাও তো আছে তো আমার কাছে আছে। আপনার ওসব ঠাকুরের লেখা যে আছে হ্যান্ড রিটেন, ওসব আছে আমার, আছে না? ওসব আছে আপনার জন্য কি বলেছে সেটা দেখেছো তো? সব তো ছোটবেলা থেকে আমার কাছে সব আমি দেখেছি। কিন্তু যে ডিসক্রিপশন ও তো এত দেখছেন আপনি, আর আপনি ডাক্তারও আছেন, মেডিকেল সায়েন্স, তো সেটাওকে অ্যাড করে এক্সপ্লেইন করেছেন যেভাবে ডায়াগ্রাম সবকিছু করে। তারপর একটা আমি এক জায়গায় জিনিস আছে যে আমরা যে বলি দেওঘরে বোল বম বোল বম বোল বম শিবকি, তো আমি আগে ভাবতাম এই বম আমরা কেন বলছি। আপনার বইটা আমি পেলাম যে যখন হিট করছে, ফার্টিলাইজ করছে, তখন আপনি লিখেছেন বম নাদ হচ্ছে। তখন আমি মনে করলাম কি শিব শক্তি হচ্ছে, হ্যাঁ, কোথায় না ম্যাচিওর ফার্টিলাইজেশনের মধ্যে ফিমেল যে ম্যাচিওর সেল আছে ওভাম, সেটাকে থ্রাস্ট করছে স্পারমেটোজোয়ার হেডটা স্পার্ক করে, তারপরে সেই মাথাটা ঢুকে যাচ্ছে ভেতরে, তারপরে সেই যে থ্রাস্টিং যে ইম্পালস, সেই ইম্পালসটি ক্যারিড আউট হচ্ছে থ্রু দি ক্রোমোজোমস,
অফ দি সেল, যেটা সেল ডিভিশন শুরু হচ্ছে। তুমি যশু, তুমি আগে একটা সেল ছিলে, তারপরে দুটো হলে, তারপর চারটে হলে, আর নন এন্ডিং ভাবে সেটা হতেই থাকলো, হতে হতে এই ফর্ম আসলো। ঘটনাটা এরকম এরকম সর্বক্ষেত্রেই প্রযোজ্য। জন্তু, জানোয়ার, মানুষ যা কিছু হচ্ছে, আর এটা জিন্স সেটাকে মানে ক্যালিব্রেট করে কিরম ভাবে ডিভিশন হবে, কত পার্সেন্ট এক্টোডার্ম, কত পার্সেন্ট এন্ডোডার্ম, কত পার্সেন্ট মেসোডার্ম, বুঝলে না? তো এসব যে জায়গায় যে লোক আছে যে আপনি ওই মানস পরিক্রমাতে ডিসক্রাইব করেছেন, বাইরে কোথায় আছে আর ভিতরেও ব্রেনে কোথায় আছে, এই দুটা জায়গায় আপনি এক্সপ্লেন করেছেন। আমাদের যে ভিতরে সেই বাইরে, বাইরে প্রজেকশন। ব্রেনের মতন অটো রিসেসিভ কম্পিউটার পৃথিবী কল্পনাই করতে পারে না, এখন কেউ বার করতে পারেনি। সুপার কম্পিউটার নখের যুগে 10,000 মিলিয়নস অফ গ্রে সেলস আছে তোমার ব্রেনে, এবং তার মধ্যে দুঃখের বিষয় 11 to 12% আর অ্যাক্টিভ, আর সব ডরমেন্ট। যখন ঘুমিয়েছিলে, যখন মার পেট থেকে বেরোলে, তখন যেরকম ছিল সেরকমই ছিল। তুমি যদি মেডিটেশন করো, কনসেন্ট্রেশন করো, আস্তে আস্তে পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টিভিটি বাড়তে থাকে, তখন তোমার এই অনুভবগুলো হতে পারে, তাছাড়া সম্ভব না। যারা তো যাদের হয়, তো যে লোকই আর তো অনেক সেটা অনেকের হয়, যাদের হয় তাদের বর্ণনাও আছে। কেউ বর্ণনা করে, কেউ করে না। তারা খুব আগ্রহী না বর্ণনা করতে, কারণ করলে কেউ বুঝবে না তো। কিন্তু অনেকজন আছে যে বুঝতে চায়, একটু একটু শুনতে চায় যে ওখানে তো জীব আছে, প্রত্যেক গ্রহে, প্রত্যেক লোকে, ওরা তো সব আছে, সব জায়গায় জীবন আছে, ওখানকার মাফিক আছে, ওদের সঙ্গে ওরাও তো পৃথিবীতে আসে যায়। আপনার আমার মনে হয় আপনার সঙ্গেও ওখানে এসে। পৃথিবী তো একটা কালির ডট বিশ্ব প্রপঞ্চের কাছে। পৃথিবীর অস্তিত্ব অলমোস্ট জিরো। পৃথিবী একটা কালির ডটের মতন। পৃথিবীর এক একটা যা গ্রহ নক্ষত্র আছে, পৃথিবীর সহস্র গুণ বড়, সেগুলো ঘুরছে, আবার সেইগুলো প্রবল বেগে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে। আর সেই ব্ল্যাক হোলের যে ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স এত প্রচণ্ড যে সেখানে ঢুকলে আর বেরোনো যায় না, আর সেখানে সব কিছু ভুলিয়ে দিতে পারে। আর সেই ব্ল্যাক হোলের পরপরে বাস করেন, তার মতন সেই রকম অনুভব হলে তার মধ্যে দিয়ে যাওয়া সম্ভব হয়। ঘটনাটা এরকম আছে। ব্ল্যাক হোল তো তুমি জানো? হ্যাঁ, শুনেছি। বিষ্ণু নাভি যাকে বলা যায়, হ্যাঁ, বিষ্ণু নাভি, যে গ্যালাকটিক সেন্টার আছে, তো সেটাই ব্ল্যাক হোল বা এটাই হতে পারে, হতে পারে, আমি ঠিক জানি না। ব্ল্যাক হোল মানে যে সমস্ত হেমিস্ফিয়ারে যে গ্যালাক্সি আছে তার মধ্যেই আছে, সেটা বিজ্ঞানে দেখা যায় মাইক্রোস্কোপে, কালো কালো গর্ত গর্ত। সেটা এত ভয়ঙ্কর যে সেখানে অনেক গ্রহ নক্ষত্র বলে আমি শুনেছি, সেখানে এমন একটা ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স যে কিচ্ছু বাইরে যেতে দেয় না। এই পৃথিবীর যে ম্যাটার আছে, সেই পৃথিবীর ম্যাটার সেইখানে গেলে একটা চামচের মধ্যে ধরা যায়, এত টানার। সেইখানে মানুষের অস্তিত্বই ভুল হয়ে যায় যদি পরম পিতার নাম এবং পরম পিতার ধ্যানটাও অনুভবই করা যায়, সেটা টিকে থাকে, আর কিছু মনে থাকে না। তারপরে যদি যাওয়া যায় তখন ওই রকম অনুভব হয়, ওখানকার আনন্দময়, সেখানে নিরানন্দের কোনো স্থান নেই, সদা তৃপ্তি, তার শেষ নেই, শুরুও নেই, নিত্য বর্তমান হচ্ছে থাকে। সেই জন্য তো ওই কথা তিনি বলেছিলেন, যেহেতু ক্ষয়িষ্ণু, এগুলো সব ক্ষয়িষ্ণু, সুখ দুঃখ এই অনুভবগুলো যেহেতু ক্ষয়িষ্ণু ক্ষরবস্তু, ওদের শ্রেষ্ঠ যে আমি অবিনাশী অক্ষর সত্তা, গুলো তো অবিনাশী অক্ষর সত্তা, হইতেও হই যে উত্তম, সেটা কি বস্তু? যারা অনুভব করতে পারে তারা সেরকম, তারা আবার স্থায়ী হয়ে যায়, তখন ঠাকুরের দেহের সাথেই তারা থাকে, তার মতন করেই তারা থাকে। তারা আর কোনো জায়গায় যেতেও চায় না, আর অন্য জায়গায় থাকতেও চায় না। তো যারা যে
ওখানকার যে ডেভেলপড সোর্স আছেন, যে অন্য লোকের, ওরা তো পৃথিবীতে আসে আপনাদের সঙ্গে বা সবার সঙ্গে সময় তারা যে পৃথিবীতে আসবে তার কোনো মানে নেই। কিছু অংশ হয়তো পৃথিবীতে আসতে পারে, তারা পৃথিবীতে সবসময় আসার কোনো ব্যবস্থা। পৃথিবী তো কিছুই না, এরকম অনেক পৃথিবী আছে, কোন পৃথিবীতে আসবে? আমরা আমরা চেষ্টা করছি যে কোনো প্রাণের উন্মেষ দেখার জন্য। আমাদের যেই সৌরমণ্ডল আছে সেখানে যতদূর বিজ্ঞান দেখেছে যে এই এক পৃথিবী ছাড়া অন্য কোনো জায়গায় প্রাণ নেই, কোনো জায়গায় প্রাণী বলতে কোনো বস্তু নেই, কোনো জায়গায় অ্যাটমসফিয়ারের মধ্যে অক্সিজেন নেই, অ্যারোবিক ব্যাকটেরিয়া, আমরা তো অ্যারোবিক, অ্যারোবিক কি অ্যারোবিক কোনোটাই নেই, এখনো সেটা বেরোয়নি আমাদের এই ছোট্ট গ্যালাক্সির মধ্যে। কিন্তু ওখানকার মতন তো জীবন তো আছে ওখানে। হ্যাঁ, সে আছে। ঠাকুর তো বলেছেন চন্দ্রমাতে আছে, মঙ্গল গ্রহে আছে। সে আছে, জীবন আছে, মানে কিরকম জীবন আছে বলতে পারে না বিজ্ঞান, কিন্তু ঘটনাটা হচ্ছে যে সেই জীবন কেমন জীবন তা বলতে পারে না, জানেও না। তো এইটুকুই জানে যে তাদের অক্সিজেনের প্রয়োজন হয় না। তাদের অক্সিজেন তো শুধু পৃথিবীতেই আছে, জলের প্রয়োজন শুধু পৃথিবীতেই আছে। ওখানকার জল কিন্তু খেয়ে মরে যাবে ওখানে, এরকম তো কার্বন ডাইঅক্সাইড তো জীবিত, সেই জন্য ওখানেও সব কিছু নেই। তো আমরা ওখানে ওদের দরকারও হয় না। আমরা কি রকম ভাবে কোন দিকে যাই, কি করি যে ওদের সঙ্গে সম্পর্ক? সেই জন্য ওই রকম সম্পর্ক করা দুঃসাধ্য। একমাত্র ঠাকুরকে যদি ধ্যান করা যায়, ঠাকুরের নাম করা যায়, তাহলে তার দয়ায় কিছুটা অনুভব করা যেতে পারে। তাছাড়া আলাদাভাবে চিন্তা করলে পাওয়া যাবে না, অসম্ভব। মেকানিক্যালি কিছু করা যায় না, কিছু কোন কোন দুঃসাধ্য, মেকানিক্যালি দুঃসাধ্য। মেকানিক্যাল আর স্পিরিট তো ব্যাপারটা হচ্ছে যে গ্রসাল ফর্ম হচ্ছে মেকানিক্যাল, ফাইনাল ফর্ম হচ্ছে স্পিরিচুয়াল। তা স্পিরিচুয়াল অনুভব কতটুকু গ্রসাল ফর্মে আনা যায় সেটা বড় সম্ভব না। যেরকম ভাইব্রোমিটারের যে তোমার আর আমার এই আলোচনা কেউ বুঝতে পারবে না, দুর্ভাগ্য। অনেক কম জন আছে, কিন্তু অনেক জনেই ইন্টারেস্ট আছে, খুব কম লোকের আছে। হ্যাঁ, খুব কম লোকে আছে, কিন্তু সেটাই দরকার সময় যখন। আর সব থেকে বড় আছে কি আপনার মতো দুর্ভাগ্য, তুমি এরকম মনে করো মানুষ সাধারণ বস্তু নিয়ে ব্যস্ত থাকে, যদিও জানে যে সে চিরকাল থাকবে না, মরে যাবে, চিরকাল এই দেহটা থাকবে না, জানে সে, সবাই জানে। তাও যতদিন থাকে ততদিন এরকম করায়। ঠাকুর তো বলেছেন কি আমরা তো স্মৃতিবাহী চেতনা নিয়ে যদি থাকি, হ্যাঁ, স্মৃতিবাহী চেতনা নিয়ে যদি থাকি, ঠাকুর যে বলেছেন হ্যাঁ, কন্টিনিউয়াস মেমোরি যদি থাকে, বিগত জন্মের মা বাবা ও আগের জন্মের মা বাবা সব যদি স্মৃতি থাকে, তখন আমি পূর্ণ জীবন আমরা লাভ করতে পারি, অমর জীবন লাভ করতে পারি। সেরকম কোনো অনুভব নেই। তবে আমার মনে হয় আমি বাবার কাছেই থাকতাম, বাবার কাছ থেকেই এসছি, আবার বাবার কাছেই চলে যাব। তো বাবার কাছে যে আপনি থাকতেন, যে আমাদের যে পুরনো পুরনো গ্রন্থ আছে, সব কথা, অনেক কথা লিখে গেছেন, ওনাকে তো আমরা কেউ দেখিনি, তো অনেক আগেকার কথা আছে, কিন্তু আপনি তো এখন আছেন, আপনার সঙ্গে আমি কথার সুযোগ পাচ্ছি। আপনার মতন মানুষ তো পৃথিবীতে নেই এরকম কথা বলতে পারে। আমরা বই পড়ে তো আমি জিজ্ঞেস করবো, কি আমাকে উত্তর দেবে, কিন্তু দিতে পারবে না। কিন্তু আপনাকে আমি পসিবল হচ্ছে যে আপনার সঙ্গে কিরকম, আমি কিরকম তা জানি না, আমি কিরকম তা তো জানি না। আমি তোমাদের পার্থিব অবস্থিতি বিচার করলে আমি একটা টপ কোয়ালিফাইড রেস্টোরেটিভ সার্জন, জীবনে বহু অপারেশন করেছি, পিএমসিএইচ আমার শিক্ষাস্থান ছিল, তুমি তো সেই জায়গায় থাকো। আমার সঙ্গে যারা ছিল তার মধ্যে এখনো আছে, জামশেদ আলম আছে বলেছিলেন। আর আমি শুনেছি যে আপনি অনেকবার, ছোটবেলা থেকে শুনেছি অনেকবার ইচ্ছে করে কি আপনার সঙ্গে কথা কখনো করবো। আপনি
শরীর থেকে বাহিরে গিয়ে না আপনি সেরকম অনেক- হয়েছে কিলো জানি না, বাবাই গল্প করছিলেন একবার যে এরকম পরিস্থিতি হতে পারে যে তুই হয়তো তোর এই দেহটাকে ছেড়ে বাইরে গেলি। তা সেরকম ভাবতে ভাবতে এই আমার একবারই ওরকম অনুভব হয়েছিল। মার কাছে রাত্রিরে শুয়েছিলাম, রাত্রিরে আমি মার কাছে শুতাম, তো মার কাছে শুয়েছিলাম, মা ঘরে ঘুমাচ্ছেন, আমি পাশে শুয়ে আছি, চোখ বুঝে বাবার এই কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ দেখি যে আমি বাবার বিছানার কাছে দাঁড়িয়ে আছি, বিছানায় মশারি দেওয়া আছে, সবাই কামড়ছে বাবাকে। আমি জানি আমি তো মার কাছে বিছানায় শুয়েছিলাম, আমি এখন এখানে কি করে আসলাম, আমার এরকম হয়েছিল আমার জীবনে। তারপর আমি ভাবলাম যে তাহলে কি আমি দেহ থেকে বেরিয়ে গেছি, হ্যাঁ তাহলে এরকম তাহলে কি করে হবে। তখন আমার মনের মধ্যে হলো আছে দেখি তো ঘুমটিতে কি হচ্ছে, ঘুমটি রেলওয়ে ঘুমটি আছে না দেওঘরে, তখন ঘুমটিতে এখন যে ওভারব্রিজ হচ্ছে ওসব কিছু ছিল না, তুমি তো সেটাও দেখেছো ছোটবেলায়, রেলওয়ে ঘুম কি হচ্ছে দেখি, সঙ্গে সঙ্গে দেখেছি আমি ঘুমটির ওখানে দাঁড়িয়ে আছি, মানে উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। এখন তাহলে তো আমি দেহ থেকে বেরিয়ে গেছি, তাহলে দেহটা আবার ঢুকবো কি করে, যে না দেহর কথা ভেবেছি তখন দেখি আমি মশারির কাছে দাঁড়িয়ে আছি, আমি শুয়ে আছি, মাও শুয়ে আছে। আবার এটা শুনেছিলাম তখন যদি কেউ ছুঁয়ে দেয় তাহলে আর ঢোকা যায় না। তখন মনের মধ্যে খুব ভয় হলো যে সারা মা যদি ঘুমের মধ্যে হাতটা আমার দেহের মধ্যে পড়ে তাহলে তো আমি আর ঢুকতে পারবো না, তাহলে কি করি ওর ভেতরে ঢুকবো কি করে। তখন আমি চিট হয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম, আমি আমার তখন বললো যে আমি ওর উপরেই সারা শুয়ে পড়ি, দেহটার উপরে, এইবারে যেখানে কোমরের ওপরে বসে শুলাম, শুয়ে ভেতরে চলে কুকির উপরে ঢুকলো ভগবান জানে। এই আমার অনুভব একবার হয়েছে জীবনে, আর সেই অনুভব আমি খুব একটা আগ্রহীও না যে আবার হোক, সেই অনুভবটা খুব সুবিধের না। সেই অনুভব সেরকম যদি তোমার হয় তাহলে তুমি এই মুহূর্তে পাটনাতে কি হচ্ছে দেখতে পারবে সঙ্গে সঙ্গে, এক সেকেন্ডও লাগবে না সেখানে পৌঁছতে। আমি তো টুবি রাজেন্দ্রনগর হ্যাঁ থাকতাম, বাপুন আমি মিতু। আচ্ছা দাদা, একটা আপনি ঠাকুরের কাছে যখন ছিলেন, সব ঠাকুরের সব হিমায়তপুর থেকে যখন ছিলেন, তো আমরা ঠাকুরের সঙ্গে এতজন যারা এসেছে ঠাকুর ফ্যামিলিতে, ঠাকুরের রিলেটিভস বা আর কোনো সব কিছু, ওদের মধ্যে আমরা এরকম শুনি যে পুরুষোত্তম যখন আসেন তখন পার্শ্বদগণকে নিয়ে আসেন। হ্যাঁ যখন আমিও শুনেছি। তো ওরকম ঠাকুরের সঙ্গে কেউ ছিল যে আগেকার আমরা শুনেছি? আমি যেরকম আমার কোনো অনুভব নেই, তাদের বেশিরভাগই দেখি হ্যাপি গো লাকির মতন, লেখাপড়া করতে যতটুকু ট্রেনিং হয় সেটুকু তারা করেন এবং প্রাচুর্যের মধ্যে তারা বড় হয়েছে, যেটা দরকার তার 10 গুণ বেশি সবসময় জিনিস তার সামনে, তারা সেরকমভাবে বর্ণান বটা হয়েছে। আমার মতন সেরকম হয় না, ছিল না। ঠাকুর ফ্যামিলির মধ্যে আমার মতন কষ্ট করে বাবার কথা রাখার জন্যে আমার মনে হয় কেউ করেনি, আমি সেটা করেছি। আপনি ওই বইটি মানস পরিক্রমায় জিসাস খ্রাইস্টের কথা বলেছেন, হ্যাঁ আর আমি একটু চেষ্টা করে সার্চ করে একটা ফিল্ম আমি করেছিলাম ক্রাইস্টের যে ঠাকুর কথা যে পড়ে সব আমি রিসার্চ করলাম, দেশ বিদেশের অনেক এক্সপার্টগুলোর সঙ্গে সম্পর্ক করলাম, তারপর আমার ফিল্মটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই প্রডিউস করলো। হ্যাঁ যে ফিল্মস ডিভিশন আছে তো, মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং, তো যে কথা আছে যে জিসাস ক্রাইস্ট কাশ্মীর এসে উনি ছিলেন এখানে সব রিসার্চ গুলো যত এভিডেন্স গুলো আছে এখনো আছে। হ্যাঁ আমি গিয়েছি, সব রিসার্চ করেছি, ফিল্মও করেছি। বাড়িটা দেখেছো? হ্যাঁ ঘরটা? রোজাবল আছে। আচ্ছা, তো আমার সেখানে একটা শ্বেত পাথরের স্ল্যাব আছে, তাতে হিব্রুতে কি লেখা আছে, সেটা যে কি আছে কেউ ফটোদ্ধার করেনি। না, এখন কি হচ্ছে এখানে যে কভার আছে, ওখানকার সঙ্গে সঙ্গে একটু সাথে সমাধি যে আছে সাথে একটা স্ল্যাব আছে, তখন যিশু খ্রিস্টের পায়ের ফুটপ্রিন্টস আছে, ওর মধ্যে ক্রুসিফিকশনের যে
হয়েছিল তো ক্রুসিফিকশন, তার ঘাও আছে, ঘাও যে বলে যে উন্ড আছে, উন্ডের চিহ্ন আছে। আপনি আচ্ছা, আমি আমি যত রিসার্চ করেছি এখন পর্যন্ত, আমার আর বিশ্বের অনেকজন আছেন, জার্মানিতে আছেন, ইংল্যান্ডতে আছেন, আমেরিকাও আছেন, সুজেন নলসন, ওদের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমরা একটা আপনি লিখেছেন ওখানে 105 বছর পর্যন্ত যিশু ছিলেন। হ্যাঁ, আমার মনে একটা জিনিস আমি এখন পর্যন্ত বের করতে পারিনি, যে উনি তো পুরুষোত্তম, উনি যখন এখানে আসলেন তারপর অনেক বছর ছিলেন এখানে, আমার মনে হয় অ্যাটলিস্ট 56। অনেকদিন ছিলেন। এখানে কোন রেকর্ড ওনার যে মেরি ম্যাকডোনাল্ডকে বিয়ে করেছিলেন, তার একটা মেয়েও হয়েছিল, সে থাকেনি বোধহয়, তার কোনো আমরা যে রেকর্ডসে পাই, উনি যে মেরি ম্যাকডালেনকে বিয়ে করলেন, দুটা ছেলে হয়েছিল তার। এটা আমি জানি না সেটা, হ্যাঁ। আচ্ছা, মেরি ম্যাকডালেন ভারতে আর এলেন না, উনি মাদার মেরিকে নিয়ে স্টার্ট করলেন জার্নিটা, কিন্তু মাদার মেরি রাস্তায় ওনার তিরোধান হয়ে গেছে। ও সেই জায়গাটাকে মুরি বলা যায়, পাকিস্তানে একটা জায়গা আছে ফেমাস মুরি, MUREE, ওখানে মেরির টুম আছে, আচ্ছা, রাস্তায় উনি দেহাবসান হয়ে গেল। আচ্ছা। তারপর যিশু সেখানে এলেন, তারপর সম্রাট শালিবাহন যে ছিলেন, হুম, শালিবাহনের সঙ্গে উনি, শালিবাহন ওনাকে খুব মানতেন। হুম, তো আপনি বিয়ে করুন বিয়ে করুন করতে করতে অনেক রিকোয়েস্ট করে একটা লোকাল মেয়েকে ওনার সঙ্গে বিয়ে হলো এখানে ভারতে। আচ্ছা, ওদের মানে ওদের সঙ্গে, ওনার সঙ্গে যে ওনার সন্ততি ধারা আছে এখনো আছে, আর ওরাই টমকে কিওর করতো। হ্যাঁ, টমকি যে সমাধি আছে তো, হ্যাঁ, দেখো ওরাই কন্টিনিউয়াসলি ওদেরই কন্ট্রোল ছিল। আচ্ছা, এখন তো মুসলিম আর ওখানে ওরাও অনেক আগে কনভার্ট করে নিয়েছে, কিন্তু ওরা বলে কি আমরা ওখানে লিস্ট আছে, জিসাসের ডিসেন্ডেন্ট আছে। এখন তো সৌদি আরবিয়াতে পালিয়ে গেছে। কিন্তু আমি যে বলছি, ক্রাইস্ট যখন এখানে এলেন, উনি তো পুরুষোত্তম, ওনার তো প্রকাশ হবেই হবে, এভাবে কথা বলবেন, এভাবে চলা বলা থাকবে। তো এখানে কোনো মতলব ওনার কি করলেন, উনি এত বছর ছিলেন, কি বলেন, কার সঙ্গে কথা হলো, এসব কোনো রেকর্ড আমরা পাচ্ছি না। উনি কোন নামে বা ছিলেন এখানে, এটাই হচ্ছে কথা। সেটা বহু জিনিস এরকম আনরেকর্ডেড হয়ে আছে। বুদ্ধদেব চলে যাওয়ার পরে ত্রিপিটক 500 বছর পরে লেখা হলো। বুদ্ধদেবের কোনো স্পেসিফিক রেকর্ডই ছিল না। কিছু কিছু রাজা মহারাজা তার মুক্তি করে রেখেছিলেন, সেটা আমরা হয়ে এরকম যীশু খ্রিস্টেরও তাই। যীশু খ্রিস্টের যারা প্রধান ভক্ত বলে পরিগণিত, তারা আবার এসেছিলেন ওখানে, তাকে ফেরত নিয়ে যাচ্ছেন, তিনি জানেন আমি এখানেই থাকবো, তোমরা ইউরোপে পরম পিতার প্রচার করো। পিটার জানতো যে জিসাস এসেছেন ভারতে? কে? পিটার? হ্যাঁ, পিটার, হ্যাঁ জানতো, সে বলতো না কাউকে, ব্যবসাতে চলে যাবে। আমি সেটা লিখেছিলাম যে রোমে তো না, ভ্যাটিকান প্যালেসের ওপরে যিনি পোপ, তিনি যখন দাঁড়াচ্ছেন, তখন সহস্র সহস্র ক্যাথলিক তারা জমা হয়ে তাকে প্রণতি জানাচ্ছে। তখন তিনি বলছেন যে হে প্রভু, আমি যখন থাকবো তখন তুমি এসো না, কারণ আসলে পরে কি হবে, তাহলে আমার কাছে কেউ আসবে না, তোমার কাছে এসে বলে যাবে। লোকস্তুতি প্রিয়তা, প্রাচুর্য, এত লিপ্স থাকে মানুষের। কিন্তু চার্চটা, পিটারটা কি করলো, ওরা এটা বললো সবাইকে কি তোমাদের পাপের জন্য উনি ক্রসের উপর উনি প্রাণ দিয়ে দেন, কিন্তু সেটা তো হলো নি। কোনো না, প্রাণ তো দেয়নি। মেরি ম্যাকডোনাল্ড নামেই ছিল, তাকে প্রাণ যায়নি। তারপর তার শুশ্রূষা করা হয়েছিল। সে তখনকার যে পোপ ছিল, তারই যে বিশেষ প্রিয় ভাজন, কিন্তু যীশু খ্রিস্টের খুব ভক্ত। সে আন্ডারগ্রাউন্ড রুমে তাকে রেখে শুশ্রূষা করে ভালো করেছিল। তারপরে তিনি রওনা হয়েছিলেন, প্রতি রাত্রিরে তিনি যেতেন, দিনে লুকিয়ে রাখতেন। এরকম করতে করতে তিনি নেপাল, লাদাখ ওই অঞ্চলে পৌঁছলেন। আপনি কি যীশু খ্রিস্টের সঙ্গে ছিলেন? আমি জানি না, আমি জানি না, জানার আগ্রহ নেই। আমি আমার বাবার সঙ্গে ছিলাম,
এইটুকুই আমার জানা। যেরকম আপনি লিখে যে বলেছি যে 105 বছর, এটা ডেফিনেট আপনি কেমন করে? আমি শুনেছি কোথায় শুনেছি 105 বছর বেঁচেছি, সেটা খ্রিস্টান ওয়ার্ল্ড স্বীকার করে না, তাহলে তাদের ব্যবসায় গোলমাল হয়ে যাবে। আর ওই ক্রসটা একটা কোনো সাইন হলো, কত দুঃখের জিনিস, ওটা দেখাচ্ছে সকলে হারাম। আচ্ছা দাদা, একটা বলছি যে বিশ্বের অবস্থা যেরকম আছে একদম, হ্যাঁ, বিশ্বের যে হাহাকার হচ্ছে, কোথায় বিশ্বের যে পরিস্থিতি আছে, বিশ্বতে? হ্যাঁ, হ্যাঁ, সকল বিশ্বে, ভারতের বাহার অনেক সব কিছু আছে। ঠাকুরকেও হিমায়তপুর ছেড়ে এখানে আসতে হলো, যে এরকম দুরবস্থা ওখানে হয়েছে, ইসলামাইজেশন হয়ে গেছে। আর ইসলামাইজেশন মানে কোনো প্রপার কোরআনকে তো ওরা ফলো করে না, তো সব ভণ্ড আছে, সব হচ্ছে নিজের ভাই বোনের সঙ্গে বিয়ে হচ্ছে, প্রতিলোম বিয়ে, বাড়ি বাড়ি হতে সব থেকে দুর্ভাগ্য যে সৎসঙ্গীদের কাছে, এই আমাদের যে দীক্ষা ঠাকুরের ফলোয়ার্স যারা আছে, ঋত্বিক যারা এসপি আর পাঞ্জাব পেয়েছে, কোথাও থেকে পেয়েছে ওনার বিবেক বিধান হ্যাঁ, থেকে, তারা ছোট ছোট গুরু দিয়ে ওদের মেয়ে ছেলেটাও প্রতিলোম করছে। হ্যাঁ, সে কত রকম যে যেরকম করবে সেই অনুযায়ী তার ফল কি হবে? ঠাকুর তো বলেছিলেন যে একজন শত্রু সান্যাল একজন গুরুভাই ছিলেন, ঠাকুরকে জিজ্ঞেস করেন এই কথাটা, তো ঠাকুর বললেন কি এসব কি মানে একটু নিরোধ করতে ভারতে কি আসবে না, এটা আমার মনে হয় না। তখন ঠাকুর বললেন এবার কলকি কোন ফাঁক দিয়ে কোন দিকে দিয়ে বেরোবে এটা বলা যায় না। দেখুন আপনার কি মতো কি যে পরিস্থিতি বাইরে আছে কি হবে, কি দেখছেন যারা ওইরকম ভাবে চলছে তাদের পরিণতি যেরকম হওয়ার সেরকম হবে, আর যারা টিকে থাকার চেষ্টা করছে তারা তাও ধর্ম হবে। প্রেমের সুরে ভরা ভুবন, ব্যথার বেদন ঘুচিল রে, ফিরে চলো ফিরে চলো ফিরে চলো আপন ঘরে।